টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। কাল যাবেন টুঙ্গিপাড়া। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত দিয়ে মহাজোট গঠন হয়নি বললেন ওবায়দুল কাদের। আগামীতে আরও সম্প্রসারণ হতে পারে মন্ত্রিসভা। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। রংপুরে শীতের সঙ্গে বাড়ছে পুড়ে হতাহতের সংখ্যা। এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে ৩ জনের মৃত্যু। এবং তমরু শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে মিয়ানমারের নতুন পায়তারা। খালের ওপর নির্মাণ হচ্ছে সেতু। বর্ষায় তলিয়ে যাবে শূন্যরেখা ও চাষের জমি, আশঙ্কা স্থানীয়দের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতির প্রতি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত দিয়ে মহাজোট গঠন হয়নি। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরদিন সকালেই নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। এরপর দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুনরায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো শরিক দলের সঙ্গে টানাপোড়েন নেই আওয়ামী লীগের। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, জনস্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করব, পারফরমেন্স করব, সেটাই আমাদের অঙ্গীকার। পরে পর্যায়ক্রমে এটা সম্প্রসারণ হবে, রিসাফল হবে, এর মধ্য দিয়ে কেউ আসবে, কেউ যাবেন, এটাই স্বাভাবিক। আর এখানে আমরা জোট করেছি, তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে, মহাজোট তো তাদের সঙ্গেও হয়েছে, কিন্তু তারা তো এখন বিরোধী দলে থাকতে রাজি হয়েছেন এবং তারা বিরোধী দলে আছেন। এটি নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। আমার মনে হয় এই বিষয়টা টানা পোড়েনের বিষয় নয়। আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে, তো সেটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না, কারণ 14 দল আমাদের দুঃসময়ের শরীর। পরে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত নতুন সদস্যরা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামীকাল গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অনার দেবে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। সে সময় মন্ত্রী পরিষদের নবনিযুক্ত সদস্যরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। কর্মসূচি শেষে দুপুর 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন সফর উপলক্ষে আমরা ইতিমধ্যেই সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। 9 তারিখে আরো বিশাল পরিসরে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যগণ কাজ করবে।
আজ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীরা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন। অপলা, আমি আগেই জানিয়েছিলাম যে নতুন মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেওয়ার পরে প্রথম কর্মদিবসে আজ অফিস করবেন, তারা দপ্তরে বসবেন এবং আমরা জানতে পেরেছি যে তারা অল্প কিছুক্ষণের মধ্যেই যার যার দপ্তরে এসে তারা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মত বিনিময় করবেন এবং তাদের দাপ্তরিক কাজকর্মগুলো তারা বুঝে নেবেন, তাদের দায়িত্বভার গ্রহণ করবেন। আপনি জানেন যে কিছুক্ষণ আগে ধানমন্ডির ৩২ নম্বরে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন এবং এর পরপরই তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা জানিয়েছেন। তো সেখান থেকে আমরা জানতে পেরেছি, সেখান থেকে মন্ত্রীরা রওনা করেছেন এবং নতুন মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রীরাই অল্প কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে প্রবেশ করবেন, এখনো কেউই প্রবেশ করেনি। তো এদিকে সচিবালয়ের প্রতিটি দপ্তরেই কিন্তু এই নতুন মন্ত্রীদেরকে, প্রতিমন্ত্রীদেরকে এবং উপমন্ত্রীদেরকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। আমরা বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেছি যে সেখানে সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু নতুন মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তারা সেভাবে প্রস্তুত আছে এবং দাপ্তরিক কার্যক্রমগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টরা তারা প্রস্তুতি নিয়েছেন। তো আমরা জানি যে এর আগে গত পরশুদিনেই প্রত্যেক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের দপ্তর কিন্তু বন্টন হয়ে গেছে। অন্যান্য বছর যেটি হতে 2-1 দিন সময় লাগে, এবার কিন্তু সেটি আগে হওয়ার কারণে সরাসরি তারা যার যার দপ্তরে বসবেন। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন মন্ত্রীর কার্যক্রমের নির্ধারিত সময়সূচি পেয়ে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আমরা তার দপ্তরে যাব। উনি জানিয়েছেন যে 12:30টার দিকে সেখানে এসে মত বিনিময় করবেন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এবং এর পরপরেই খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার তিনি আসবেন এবং 1:30টার দিকে আসবেন, 1:30 তিনি আসবেন বলে কিছুক্ষণ আগে জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী যিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এর আগে, জাহিদ মালেক, তিনি 1টার দিকে তিনি কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করবেন। আমরা জেনেছি যে তথ্যমন্ত্রী মহোদয় অর্থাৎ হাসান মাহমুদ তিনি আসবেন 1টার দিকে এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। বাণিজ্য মন্ত্রী টিবু মুন্সি তিনি 2টার দিকে আসবেন বলে আমরা জানতে পেরেছি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম তিনি আসবেন 2টার দিকে এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তিনি আসবেন 12:30টার দিকে। এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম তিনি আসবেন 2টার দিকে এবং দুর্যোগ মন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান তিনি 3টায় প্রবেশ করবেন দপ্তরে, এটা আমরা জানতে পেরেছি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি 12:30টার সময় তিনি তার দপ্তরে প্রবেশ করবেন এবং কার্যভার গ্রহণ করবেন এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দিবুমণি তিনি 2:30টার সময় এসে কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করবেন এবং দায়িত্বভার গ্রহণ করবেন। মূলত সচিবালয়ের এখন একটি কর্মচঞ্চলতা ফিরে এসেছে প্রথম কর্মদিবসে, সেটি আমরা লক্ষ্য করেছি। অপলা, আপনি জানেন যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে কিন্তু দীর্ঘদিন এই সচিবালয়টি একটি স্থবিরতা কাজ করেছিল, সেটি কিন্তু আজকের এই প্রথম দিন থেকেই সেটি লক্ষ্য করা যায়নি। মূলত সচিবালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য। অপলা, কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীরা এবং তার সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। কনকনে ঠান্ডা হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের মাত্রা। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। তবে সূর্য ওঠার পর ঠান্ডা কিছুটা কমলে কর্মচঞ্চলতা ফিরে আসে। রাজশাহীতে তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সকালে এবং বিকেলের দিকে ঠান্ডা অনুভূত হয় বেশি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। এদিকে রংপুরে জেঁকে বসেছে শীত। কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও কমছে না শীতের তীব্রতা। গৃহস্থালির কাজকর্ম করতে বিপাকে পড়ছেন নারীরা। জীবন জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করে বেরিয়ে পড়েন শ্রমজীবী মানুষ। এছাড়া নওগাঁ ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা।
এদিকে হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, চলতি শীত মৌসুমে সন্ধ্যার পর দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সন্ধ্যা নামলেই উত্তরের জনপদ দিনাজপুরে ঠান্ডা হওয়া আর কনকনে শীত সাধারণ মানুষকে বিপর্যস্ত করে তোলে। বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত মাত্রাতিরিক্ত শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের ফলে জুবুথুবু হয়ে পড়েছে জীবনযাপন। বিশেষ কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। হিমালয় কাছে হয় জেলার তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত বছর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 3.2 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। কুয়াশার কারণে আমরা বাড়ি থেকে বাইরে হতে পারি না, যে ঠান্ডায় গাড়ি চালাইতে পারি না। বৃদ্ধ মানুষ, তার অত্যন্ত কষ্টকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। শীতটা এত ব্যাপক হারে হঠাৎ করে পড়া শুরু করেছে, জনগণের খুব কষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ বেড়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ক্রমশ তাপমাত্রা আরও হ্রাস পাবে। মধ্য জানুয়ারি বা এর আশপাশে আরও একটি শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সরকারিভাবে প্রায় 52,000 কম্বল পেয়েছি। সেগুলো আমরা উপজেলায় 13টি উপজেলায় আমরা বিভাজন করে দিয়েছি। দানশীল ব্যক্তি, ব্যবসায়ী, তাদের কাছে আমরা আমাদের আধা সরকারি চিঠি দিয়েছি এবং আমরা তাদের কাছে রেসপন্স পেয়েছি এবং আগামী সপ্তাহ থেকে সেগুলো আমরা কালেকশন করা শুরু করব। দিনাজপুরের 13টি উপজেলার 33 লাখ মানুষের মধ্যে দরিদ্র ও ছিন্নমূলদের মধ্যে জেলা প্রশাসন এ পর্যন্ত 52,000 কম্বল বিতরণ করেছে। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে রংপুর অঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা। জানুয়ারির প্রথম সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। রতন সরকারের প্রতিবেদন। শীত থেকে বাঁচতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে গিয়ে গত বছর শীতে 28 জনের মৃত্যু হয়েছিল কেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে ফিরতে পারলেও নানা বয়সের 2 শতাধিক নারী পুরুষের জীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতার অভিশাপ। চলতি বছরের প্রথম সপ্তাহে 3 জনের মৃত্যু দিয়ে শুরু হয়েছে এখানে নতুন বছর। আমার বোন পুরা গেছে, আগুন তাবার হয়েছিল, আমার বোন মারা গেছে। বেডের সংখ্যাও কম, ডাক্তার তো কাল থেকে ঢুকে নেই। সরকারি এই মেডিকেলে 14 শয্যার বার্ন ইউনিট থাকলেও 2-3 গুণ পোড়া মানুষের চিকিৎসা চলে সাধারণ ওয়ার্ডে। শীতে বাড়তি প্রস্তুতির কথা জানালেন পরিচালক। আগুনের কাছে গেলে টাইট কাপড় চোপড় পরে যেতে হবে এবং আগুন লাগার সাথে সাথে যেন আগুনটা নিভিয়ে ফেলে তাকে হাসপাতালে প্রেরণ করা যায়, তাহলে মৃত্যুহার এবং বার্নের কারণে যে মরবিডিটিগুলো হয় সেটা কমানো সম্ভব। অজ্ঞতা, অসাবধানতাকেই চিহ্নিত করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। অগ্নিকাণ্ড থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন বস্তিতে, মার্কেটে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে প্রায়শই মহড়া করে থাকি এবং জনগণকে সচেতন করি। সাবধানতা আর পরিস্থিতি মোকাবেলার কৌশল জানা থাকলে মৃত্যু ও বড় ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মানুষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরু শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার। সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, রাতে কাঁটাতার ঘেঁষে অতিরিক্ত সৈন্য সমাবেশের পাশাপাশি নতুন করে খালের ওপর সেতু নির্মাণ করছে। এতে বর্ষা মৌসুমে শূন্যরেখা ও স্থানীয় কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি রোহিঙ্গা ও স্থানীয়দের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমারের সব দৃষ্টি যেন বান্দরবানের তমরু সীমান্তে শূন্যরেখায়, যেখানে 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় 4,500 রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের সরাতে বারবার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এজন্য সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, রাতে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে। তারপরও নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ছাড়া শূন্যরেখা ছাড়তে রাজি নন রোহিঙ্গারা। এই জন্য আমরা রোহিঙ্গা এখানে যারা আছে তারা খুব আতঙ্কিত আছে। এবার শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার, যে কারণে তমরু খালে নতুন করে তৈরি করছে ব্রিজ। এটি হলে খালে পানি স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটবে এবং বর্ষা মৌসুমে শূন্যরেখা বাংলাদেশের অভ্যন্তরের কোনারপাড়া সহ কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি স্থানীয়দের। রোহিঙ্গা আসার কারণে
শুধু এদেরকে এখান থেকে তারা দেওয়ার কারণে ওই জিনিসটা করতেছে। আমাদের গ্রাম ডুবে যাবে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে। তবে জেলা প্রশাসক জানালেন, খালে নতুন করে ব্রিজ নির্মাণের বিষয়টি নজরে এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করা হবে। স্থানীয় বিজিবির সাথে কথা বলবো এবং আমাদের সরকারের পক্ষে যেটা করণীয় সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন যে মন্ত্রণালয়গুলো আছে আমরা তাদেরকে জানাবো। তমরু সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের চিকিৎসা সহ মানবিক সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন, বিজিবি ও আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। কক্সবাজারে গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, সকালে মাদক পাচারের খবর পেয়ে কক্সবাজার টেকনাফ সড়কের দমদুমিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজধানীর ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডের এক বাসা থেকে 2 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুর থেকে আলাদা 2টি পরিবারের 5 বছরের শিশু নুসরাত ও 4 বছরের দোলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত 9:45টার দিকে মোস্তফা নামে এক ব্যক্তির বাসা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মোস্তফার স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে। শিশু দুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মুক্তিপণের জন্য তাদের অপহরণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। ভাইগনে ফোন দিছে, মামা নুসরাতকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? এক রুমে, আমি চিনি না, ও ছিল অনেক দূরে, মাইকিং করছে। এবার আমরা আসছি, এলাকার ভাই বেড়াদার কইতে পারবো, তারা স্থানীয় লোকজন আছে, তারা কাছে কে জানি খবর দিয়েছে, তারা বলতে পারবো কিভাবে কি হয়েছে না হয়েছে। মাদকাসক্তির কারণে সে হয়তো বাচ্চা দুটাকে জিম্মি করে ফ্যামিলির কাছ থেকে হয়তো টাকা পয়সা উদ্ধারের একটা পরিকল্পনা তার কাছে থাকতে পারে। সেই হিসাবে সে বাচ্চা দুটাকে আটক করে পরবর্তীতে হয়তো বাচ্চা দুটাকে কন্ট্রোল করতে গিয়ে সে বাচ্চা দুটাকে মেরে ফেলে। মোস্তফা পলাতক আছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার ওয়াইফকে থানায় আটক করেছি এবং তার শালাও পাশাপাশি থাকে। তার অন্য আত্মীয় স্বজনকে আমরা কয়েকজনকে প্রাথমিকভাবে আটক করেছি। 6 মাসে কয়েক দফা সময় পিছিয়েও পূরণ হয়নি শিল্প ঋণের সুদহার 9% নামিয়ে আনার প্রতিশ্রুতি। ব্যাংক কর্মকর্তারা বলছেন, খেলাপি ঋণ ও আমানতের বাড়তি সুদের কারণে কমানো যায়নি ঋণের সুদহার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সুদের হার কমাতে সরকারকে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে হবে। বিস্তারিত হরিপদ সাহার প্রতিবেদনে। উচ্চ সুদের ব্যাংক ঋণ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি খাতকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের এমন অভিযোগের প্রেক্ষিতে সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ের আহ্বানে গেল বছরের জুন মাসে বেসরকারি ব্যাংক পরিচালকদের সংগঠন সুদের হার স্বল্পমেয়াদী আমানতে 6% এবং শিল্প ঋণে 9% নামিয়ে আনার ঘোষণা দেয়। অর্থ মন্ত্রণালয় থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও একই নির্দেশনা পায়। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিকে রাষ্ট্রীয় ব্যাংক ও হাতে গোনা 2-1টি বেসরকারি ব্যাংক চেষ্টা করলেও অন্যরা তা করেনি। বর্তমানে ব্যাংকগুলোতে বাণিজ্যিক ঋণের সুদহার 11 থেকে 14%, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। ব্যাংক কর্মকর্তারা বলছেন, স্বল্প সুদের আমানত না পাওয়ায় কমানো যায়নি ঋণের সুদ, যা হতাশ করেছে ব্যবসায়ীদেরও। কস্ট অফ ডিপোজিট যদি 8 হয়ে যায়, আপনি 9 লেন করতে পারবেন। আপনার ওভারহেড কস্ট আছে, কস্ট অফ নন পারফর্মিং লোন আছে, এই সব কিছু মিলিয়ে তো করা সম্ভব হয় না। যে দেশে 10% নন পারফর্মিং সেখানে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু 9% লেন করা। মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন, আমাদের ডিপোজিট রেট এসওই যারা আছে, স্টেট ইউনিয়ন এন্টারপ্রাইজ, ওনারা 6 নিচে দেবে, 6 নিচে, কিন্তু করে আমরা দেখলাম তো ওনারা টেন্ডারিং তো চলতেছে, সে কি এত হাই রেট অফার করবে? তা স্বাভাবিকভাবে একটা বিগার ডিপোজিট কিন্তু ওখানেই আছে। তা আমরা যার জন্য আসলে ফুলি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। অবশ্যই আমরা কস্ট অফ ফাইন্যান্স কম চাবো। আমার কস্ট অফ ফাইন্যান্স যদি কম হয়, আমার এফিসিয়েন্সি বাড়বে, আমার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। সেখানেই আমরা বারবার বলছি সরকারকে যে অল্টারনেট ফাইন্যান্সিং ব্যবস্থাটা করতে হবে। আমি ব্যাংকে গেলাম না, সেখানে নতুন উদ্যোক্তা বা নতুন প্রজেক্টগুলি কিন্তু স্টক মার্কেটে যেতে পারছে না। এটা কিন্তু আমি বলবো ইট ইজ এ রং পলিসি। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এমন অবস্থায় ঋণের সুদের হার কমানো কঠিন হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। সবই নিশ্চয়ই তারা কনসিডার নিয়েই তাদের একটা কমিটমেন্ট ছিল যে না, আমরা সিঙ্গেল ডিজিট আমরা দিতে পারবো।
তো সেই ক্ষেত্রে সুতরাং আমি মনে করি যে ব্যাংকাররা যেহেতু ওনারা একটা দায়িত্বশীল পোস্টে আছেন, গভর্নমেন্টের সাথে তাদের এই যেহেতু একটা চিন্তা চেতনার একটা সংমিশ্রণ ঘটছে, সুতরাং তারা তো এটা করা উচিত এবং করতেও হবে তাদের। এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দেখভাল করছে। 18 অর্থ বছরের সুদের হার কমানোর ঘোষণার আগে সরকার চলতি অর্থ বছরের বাজেটে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক কর হারে 2.5% ছাড় দেয়। পেশ করতে দাঁড়িয়ে হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পর্যটন মৌসুমেও পর্যটক নেই সমুদ্রকন্যার কুয়াকাটায়। লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারের ধারাবাহিকতায় আশার আলো দেখছেন তারা। জনপ্রতিনিধিরা আশা, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী 5 বছরে পাল্টে যাবে কুয়াকাটার চিত্র। রিপন মালির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এমএ আজিম। মৌসুমের এ সময়ে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকার কথা কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে সংসদ নির্বাচনের কারণে প্রায় 1 মাস ধরে পর্যটকদের আনাগোনা কুয়াকাটায় নেই বললেই চলে। ফলে সমুদ্র পাড়ে অলস সময় পার করছেন স্পিডবোট চালক ও ফটোগ্রাফাররা। একই অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। নির্বাচনের 1 মাস আগে থেকেই আমাদের বেচা কিনা কম। পর্যটক মৌসুম হিসেবে পর্যটক খুবই কম। শুধু ক্যামেরাম্যান না, আরও এখানে পর্যটন এলাকায় যত ব্যবসা বাণিজ্য লোকজন আছে তাদের সবার অবস্থায় খারাপ। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আওয়ামী লীগ আশায় আশার আলো দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। যে পর্যটক আসবে, থাকবে, ঠিক আছে, এগুলা অবশ্যই করবে তারা আর কি। মাস্টার প্ল্যান এগুলো এখন বাস্তবায়িত হলে আমরা অনেক উপকৃত হব। এদিকে পৌর মেয়র জানালেন, আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টার প্ল্যান এবার কার্যকর হলে আগামী 5 বছরে বদলে যাবে কুয়াকাটার চিত্র। এই সরকার 5 বছর আছেন এবং থাকবেন, তো আমার মনে হয় এই 5 বছরের বেশি দিন এই কুয়াকাটার উন্নয়নে আমার মনে হয় লাগবে না। এই 5 বছরই সর্বকিছু মনে হয় উন্নয়ন হবে ইনশাল্লাহ। শুধু পৌর কর্তৃপক্ষের অধীনে বর্তমানে কুয়াকাটায় 140 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাস্টার প্ল্যান। আরও 5 বছর ক্ষমতায় থাকছে এ সরকার। তাই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এমএ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। কাল যাবেন টুঙ্গিপাড়া। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি বললেন ওবায়দুল কাদের। আগামীতে আরও সম্প্রসারণ হতে পারে মন্ত্রিসভা। শপথ নেয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা স্বাগত জানালেন কর্মকর্তা কর্মচারীরা, শুভেচ্ছা বিনিময়। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। রংপুরের শীতের সঙ্গে বাড়ছে পুড়ে হতাহতের সংখ্যা। 1 সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু। এবং তমরু শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে মিয়ানমারের নতুন পায়তারা। খালের ওপর নির্মাণ হচ্ছে সেতু, বর্ষায় তলিয়ে যাবে শূন্যরেখা ও চাষের জমি, আশঙ্কা স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।